ভয়ের জগতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুর ইসলাম। আমার বাসা বরিশাল জেলের কোনো এক গ্রামে। গ্রামের নামটা গোপন রাখলাম। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি হাড় হিম করা ঘটনা। ঘটনাটা কাউকে বলতে গেলে আমার হাতের তালু আজও ঘামে ভিজে যায়। শির দ্বারা বেয়ে নেমে যায় এক অদ্ভুত হিমশীতল স্রোত। সালটা ছিল 2018। জুলাই মাসের ভরা বর্ষাকাল। আমি তখন ইউনিভার্সিটির 3rd ইয়ারের ছাত্র। কোরবানির ঈদের ছুটিতে বাড়ি ফিরছি। মাওয়াঘাটে ফেরির সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকার পর আমার বাস যখন বরিশালের নির্দিষ্ট স্ট্যান্ডে এসে পৌঁছালো, রাত তখন 2:30 ছুঁই ছুঁই। জায়গাটার নাম বটতলা মোড়। দিনের বেলাতেই জায়গাটা কেমন যেন খাঁ খাঁ করে, আর এত রাতে তো মনে হচ্ছিল সাক্ষাৎ কোনো শ্মশানপুরী। বাসটা আমাকে নামিয়ে দিয়ে হুশ করে অন্ধকারে মিলিয়ে গেল। আকাশে তখন মেঘের ঘন ঘটা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চারদিকে ঘুটঘুটে দম বন্ধ করা অন্ধকার। পুরো মোড়ে শুধুমাত্র একটা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। বাস চলে যাওয়ার পর সেটাও অদ্ভুত একটা গোঙানির শব্দ করে একটা বন্ধ দোকানের নিচে লুকিয়ে পড়ল। আমার গ্রাম আরও প্রায় 2.5 কিলোমিটার ভেতরে। এখান থেকে সাধারণত ভ্যান বা ব্যাটারি চালিত অটো পাওয়া যায়, কিন্তু রাত এত গভীর যে একটা মানুষেরও দেখা নেই। এদিকে বাসে বসে সারাটা সময় ইন্টারনেট ঘাঁটার কারণে আমার মোবাইলের চার্জ এসে ঠেকেছে মাত্র 1%। বাড়িতে ফোন করে কাউকে যে ডেকে আনবো সেই উপায়ও নেই। আর কোনো উপায় না দেখে আমি আমার পরনে থাকা প্যান্টটা হাঁটু পর্যন্ত গুটিয়ে কাঁধের ভারী ট্রাভেল ব্যাগটা নিয়ে কাঁচা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। রাস্তার দুই পাশে যেন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সারি সারি মেহগুনি আর বিশাল সব বাঁশবাগান। বৃষ্টির কারণে কাঁচা রাস্তাটা রূপ নিয়েছে এক হাঁটু সমান কাদায়। প্রতিবার পা ফেলতেই কাদায় জুতো আটকে গিয়ে বিশ্রী একটা চপ চপ শব্দ হচ্ছে। এই রাস্তাটা ধরে প্রায় 0.5 কিলোমিটার হাঁটার পর পড়বে একটা পুরনো গোরস্থান। জায়গাটা দিনের বেলাতেও বেশ গা ছমছমে। ভাঙাচোরা দেয়াল, কবরগুলোর গায়ে মোটা শ্যাওলার স্তর, আর পুরনো বটপাকুড়ের গাছগুলো এমনভাবে ডালপালা ছড়িয়ে আছে যেন আকাশটাকে গিলে খেতে চায়। গোরস্থানের কাছাকাছি আসতেই হঠাৎ পরিবেশটা কেমন যেন পাল্টে গেল। এতক্ষণ যে ঝিঁঝি পোকা আর ব্যাঙের ডাক শুনতে পাচ্ছিলাম, সেগুলো জাদুর মতো একদম থেমে গেল। মনে হলো কেউ যেন প্রকৃতির সুইচ অফ করে দিয়েছে। চারদিকে যেন কবরের মতো নিস্তব্ধতা নেমে এলো, আর সেই সাথে গুমোট গরম বাতাসটা হঠাৎ করেই অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেল। এতটাই ঠান্ডা যে আমার ভিজে যাওয়া শার্টের ভেতর দিয়ে বরফের মতো কাঁপন ধরিয়ে দিল। ঠিক তখনই মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। আমি হাঁটলে কাদায় আমার পায়ের চপ চপ শব্দ হচ্ছে, আর ঠিক তার 1 সেকেন্ড পর আমার পেছনে আরও 2টো পায়ের চপ চপ শব্দ। আমি থামলে পেছনের শব্দটাও থেমে যাচ্ছে। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল আমার। গলার কাছে দলা পাকিয়ে এলো ভয়। আমি সাহস সঞ্চয় করে দাঁড়িয়ে পড়লাম। পকেট থেকে মোবাইলটা বের করে শেষ 1% চার্জ দিয়েই ফ্ল্যাশ লাইটটা অন করে পেছনের দিকে ঘোরালাম। আলোর সরু রেখাটা গিয়ে পড়ল হাত 10 দূরের একটা অবয়বের ওপর। দেখলাম একজন বয়স্ক লোক। লোকটার মাথায় একটা পুরনো ময়লা গামছা পেঁচানো, গায়ে সাদা ফতুয়া, আর হাতে একটা বড় কালো ছাতা। লোকটা ছাতার নিচে মাথাটা একটু নিচু করে দাঁড়িয়ে আছে। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। ভাবলাম গ্রামেরই কোনো মুরব্বি হবে হয়তো। আমি ডাক দিলাম, চাচা, কই যাবেন এত রাতে? লোকটা মাথা নিচু করেই রইল, কোনো নড়াচড়া নেই। তারপর এমন একটা গলায় কথা বলে উঠল যা শুনলে মনে হবে যেন গলা ছিঁড়ে নয়, বুকের খুব গভীর থেকে বাতাস ঘষে ঘষে বেরোচ্ছে। একটা ঘড়ঘড়ে ফ্যাস ফ্যাসে অমানুষিক কণ্ঠে সে বলল, সামনের গ্যারামে বাজান, তুমি কই যাও? আমি বললাম, আমিও তো ওই দিকেই যাব, চলেন একসাথে যাই। লোকটা আমার ঠিক বাঁ পাশে এসে হাঁটা শুরু করল। কিন্তু কয়েক মিনিট যাওয়ার পরই আমার অবচেতন মন আমাকে অ্যালার্ম দিতে শুরু করল।
কিছু একটা ভুল হচ্ছে, চরম ভুল। প্রথমত, লোকটা আমার পাশে হাঁটছে ঠিকই, কিন্তু সে কোনো কথা বলছে না। তার হাঁটার ধরনটা একদম রোবটের মতো। আর দ্বিতীয়ত, সবচেয়ে মারাত্মক যে বিষয়টা আমার চোখে পড়ল, আমি নিজে কাদার মধ্যে রীতিমতো যুদ্ধ করে হাঁটছি, হাঁপাচ্ছি, কিন্তু ওই বয়স্ক লোকটার হাঁটায় কোনো কষ্টই নেই। এমনকি তার পা থেকে কাদার কোনো শব্দও হচ্ছে না। আমার মনে হলো আমার শির দ্বারা দিয়ে এক টুকরো বরফ নিচে নেমে যাচ্ছে, শ্বাস ভারী হয়ে আসছে। আমি আর চোখে লোকটার পায়ের দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে পরিষ্কার কিছু বুঝতে পারছিলাম না। মনের সন্দেহ দূর করতে ইচ্ছে করেই একটু হোঁচট খাওয়ার ভান করে হাতে থাকা মোবাইলের ফ্ল্যাশলাইটটা নিচের দিকে ফেললাম। আলোটা কাদার উপর পড়তেই আমার চোখের মনি স্থির হয়ে গেল। আমার হৃৎপিণ্ড যেন কয়েক সেকেন্ডের জন্য স্পন্দন করা বন্ধ করে দিল। আমি স্পষ্ট দেখলাম লোকটার পা দুটো মাটিতে পড়ছে না। সে কাদা থেকে অন্তত 2-3 ইঞ্চি উপরে শূন্যে ভাসমান অবস্থায় সামনের দিকে এগোচ্ছে। তার পায়ে কোনো কাদা নেই, শরীরে যেন এক ফোঁটা রক্ত নেই, ফ্যাকাশে সাদা পা। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা হলো তার পায়ের পাতাগুলো সামনের দিকে নয়, পেছনের দিকে ঘোরানো। পায়ের গোড়ালিটা সামনের দিকে বেরিয়ে আছে। দৃশ্যটা দেখার পর আমার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। আমি বুঝতে পারলাম আমার পাশে যে ছাতা মাথায় দিয়ে হাঁটছে সে মানুষ তো নয়, এই পৃথিবীরও কোনো প্রাণী নয়। আমি পালানোর চেষ্টা করলেও মনে হলো আমার পা দুটো কাদায় নয়, যেন পাথরের ভেতর গেঁথে গেছে। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করছি, কিন্তু চরম আতঙ্কে আমার ব্রেন পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। একটা শব্দ, একটা হরফও আমার মনে পড়ছে না। হঠাৎ লোকটা হাঁটা থামিয়ে দিল। আমি কিছুতেই সেই লোকটার দিকে তাকাতে চাইছিলাম না, কিন্তু মনে হলো আমার ঘাড়টা যেন কেউ অদৃশ্য হাত দিয়ে জোর করে বাঁ দিকে ঘুরিয়ে দিল। লোকটা এবার ধীরে ধীরে আমার দিকে ফিরল। সে তার হাতের ছাতাটা নামালো এবং মাথা থেকে গামছাটা সরালো। ভাই, ওই মুখ কোনো সাধারণ মানুষের নয়। তার মুখে কোনো চোখ ছিল না, চোখের জায়গায় শুধু দুটো গভীর কালো অন্ধকূপের মতো গর্ত। আর ঠোঁট দুটো কানের 2 পাশ পর্যন্ত চেরা, দাঁতগুলো পশুর মতো সূচালো আর হলদেটে লাল। সে সেই বিকৃত লোমহর্ষক মুখে আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। পচা গলে যাওয়া মরা প্রাণীর মতো বিকট বমি আনা দুর্গন্ধে আমার নাড়িভুড়ি উল্টে আসার জোগাড় হলো। লোকটা এবার তার সেই ফ্যাসফ্যাসে অমানসিক গলায় চেরা ঠোঁট প্রসারিত করে একটা বীভৎস হাসি দিয়ে বলে উঠল, "কিরে বাজান, ভয় পালি? আয়, আমার লগে গোরস্থানে আয়।" আমার ব্রেনের সব তার যেন ছিঁড়ে গেল। জীবনের শেষ বিন্দু শক্তিটুকু এক করে আমি একটা আকাশ ফ্যাটানো চিৎকার দিলাম। হাতের মোবাইল, কাঁধের ভারী ব্যাগ সব কাদার মধ্যে ছুঁড়ে ফেলে অন্ধের মতো বাড়ির দিকে দৌড় শুরু করলাম। আমি দৌড়াচ্ছি, প্রাণ ভয়ে দৌড়াচ্ছি। কাদার জন্য বারবার পিছলে পড়ে যাচ্ছি, হাঁটু মুখ ছিলে যাচ্ছে, আবার উঠে দৌড়াচ্ছি। কিন্তু পেছনের বিভীষিকা তখনও শেষ হয়নি। আমি শুনতে পেলাম আমার পেছনে রাস্তার ধারের বাঁশবাগানগুলোর একদম ওপরের ডালপালা দিয়ে প্রবল বেগে কিছু একটা আমাকে ধাওয়া করছে, যেন একটা কালবৈশাখী ঝড় আমার পিছু নিয়েছে। বাঁশ গাছগুলো মরমর করে ভাঙছে, আর তার সাথে মাথার ওপর থেকে ভেসে আসছে একটা বিশ্রী, তীক্ষ্ণ, হাড় কাঁপানো হাসির শব্দ, হি হি হি, আয় বাজান, আয়। জিনিসটা গাছ থেকে গাছে লাফিয়ে আমার সাথে সাথে এগোচ্ছে। আমার ফুসফুস ফেটে যাওয়ার জোগাড়, মুখে রক্তের স্বাদ পাচ্ছি। জানি না সেদিন আমি কিভাবে ওই কাদা পেরিয়ে বাড়ির উঠোনে এসে পৌঁছেছিলাম। আমার শুধু মনে আছে আমি মূল দরজায় পাগলের মতো কিল ঘুষি আর লাথি মারছিলাম। আমার চাচা ধরফর করে উঠে দরজা খুলতেই আমি শুধু বলেছিলাম, "আমাকে বাঁচাও।" তারপর জ্ঞান হারিয়ে বারান্দার ফ্লোরে লুটিয়ে পড়ি। পরের দিন দুপুরে যখন আমার জ্ঞান ফেরে, তখন আমার গায়ে 104 ডিগ্রি জ্বর। চোখ খুললেই আমি শুধু ওই পেছনের দিকে ঘোরানো পা আর চোখহীন মুখটা দেখছিলাম। টানা 3 দিন আমি জ্বরের ঘোরে প্রলাপ বকেছি। পরে আমার চাচা আর গ্রামের কয়েকজন মুরব্বি মিলে দিনের বেলা গিয়ে ওই গোরস্থানের রাস্তার পাশের কাদা থেকে আমার ব্যাগ আর মোবাইলটা উদ্ধার করে আনেন। আশ্চর্যের বিষয় হলো, মুরব্বিরা আমার কাছ থেকে পুরো ঘটনা শুনে মোটেও অবাক হননি।
তারা গম্ভীর মুখে জানিয়েছিলেন ওই পুরনো গোরস্থানের পাশের বাঁশবাগানে বহু বছর ধরেই একটা প্রাচীন ক্ষুধার্ত পিশাচ বা খারাপ জিন বাসা বেঁধে আছে। রাতে একা কাউকে পেলে সে এভাবেই মুরব্বি বা পরিচিত মানুষের রূপ ধরে সাথে হাঁটে, বিভিন্ন কথা বলে ভুলিয়ে গোরস্থানের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজ পর্যন্ত যারা তার ডাক শুনে ভুল করে গোরস্থানে ঢুকেছে তাদের জীবিত বা মৃত কোনো অবস্থাতেই আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। সেদিন যদি আমি দৌড় না দিতাম অথবা আমার বাড়ির দূরত্ব যদি আরও 100 মিটারও বেশি হতো, তাহলে হয়তো আজ আমি এই গল্প বলার জন্য বেঁচে থাকতাম না। এই ঘটনার পর 5 বছর কেটে গেছে। আজ পর্যন্ত আমি আর কোনোদিন রাতে গ্রামের রাস্তায় একা হাঁটার সাহস করিনি। আজও যখন বৃষ্টির রাতে ঝিঝি পোকার ডাক হঠাৎ থেমে যায়, আমার মনে হয় অন্ধকার থেকে কেউ একজন চেরা ঠোঁটে হাসছে আর বলছে, "কিরে বাজান, ভয় পালি?"